হ্যালো ফ্রেন্ডস, এখন আমি রয়েছি বিগ ব্যাং ক্যাফে যাদবপুর এরিয়াতে এবং আমার সাথে রয়েছেন কিয়া অ্যান্ড কসমোসের ডিরেক্টর এবং কাস্টিং সুদীপ্ত রয়, শ্রমণ চ্যাটার্জি। হ্যালো স্যার, ওয়েলকাম টু অরিত্রস জ্ঞান। একটা ছোট ইন্টারভিউ নয়, আমার এই সেকশনটার নাম হচ্ছে আড্ডা উইথ অরিত্র। ওকে, তো আমরা এখানে একটু মানে সব কিছু রকমেরই কোয়েশ্চেন করি, কোনো কন্ট্রোভার্সিয়াল নয়, ডেফিনেটলি ফিল্ম নিয়ে। এবং তুমি ফার্স্টে একটু আপনার জার্নিটার ব্যাপারে জানতে চাই, একটু যদি আপনি বলেন। কতটা ছোটতে বলবো জানি না, জার্নিটা তো বেশ বড়। বাট 2017 এন্ড নাগাদ আমরা একটা টিম ফর্ম করে কাজ করতে শুরু করি। 2018 জানুয়ারিতে শুট হয়, 2000 একটা ফেজ। তারপরে ফাইন্যান্সের ব্যাকআউটের জন্য আমার কিছুটা ক্রাউড ফান্ডিং করতে হয় এবং তখন আমরা আরও 10-15 দিন সেই সময় শ্যুট চালাই। তারপরে এভিএ ফিল্ম প্রোডাকশনস প্রাইভেট লিমিটেডের আসার ফলে প্রাচী কানোরিয়া বিকেম প্রডিউসার, পাবন কানোরিয়া সাপোর্টেড দ্য ফিল্ম। আমরা শ্যুট করতে শুরু করি আবার এপ্রিল মাসের 10-12 তারিখ থেকে 26 তারিখ অবধি শ্যুট করি। উই ফিনিশ দ্য শ্যুট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। আমাদের ফার্স্ট কাটটা আমরা কানের ফিল্ম মার্কেটে 11ই মেতে ছবিটা দেখাই এবং তারপরে 11ই মে পরে আমরা ফিরে আসার পরে আমাদের আরও কিছু কাজ বাকি ছিল পোস্ট প্রোডাকশনে, সেটা ওয়ার্ক ইন প্রগ্রেস কাজ ছিল, সেটা আমরা বম্বেতে শেষ করি বাই অক্টোবরের পর থেকে ছবিটা ফেস্টিভ্যালে পাঠানো হয়। ইতিমধ্যে মিলান, বার্সেলোনা, গ্লাসগো, নিউ ইয়র্ক, এই কয়েকটা বেশ ইন্টারেস্টিং কয়েকটা ফেস্টিভ্যালে আমাদের ছবিটা সিলেক্টেড হয়, নমিনেটেড হয়। ইনফ্যাক্ট রিসেন্টলি নিসে ছবিটা নমিনেটেড হয়েছে 3টে ক্যাটাগরিতে। আর মার্চের 29 তারিখে আমরা কলকাতার দর্শকদের জন্য ছবিটা নিয়ে আসছি। দ্যাটস প্রবলি প্রিসাইজলি দ্য জার্নি। প্রিসাইজলি। আমি একটা কোয়েশ্চেন করবো এখানে, যেটা হয়তো একটু আপনার মানে আমি জানি না কিরকমভাবে আপনি রিয়াক্ট করবেন, যে এই যে ফেস্টিভ্যালে যায়। আমি পার্সোনালি মানে ফটোগ্রাফ বলে একটা ফিল্ম এসেছিল নওয়াজুদ্দিন সিদ্দিকী, আই ওয়াজ ভেরি এক্সাইটেড কারণ ওটা সানডান্স ফিল্ম ফেস্টিভ্যাল বার্লিনে গেছিল। বাট আমি দেখেছি, যেহেতু আমি একটা ইউটিউব চ্যানেল চালাই, লোকের একটা মাইন্ডসেট আছে যে এটা ফেস্টিভ্যাল লেভেল ফিল্ম, এটা থিয়েটারে গিয়ে দেখতে পারবো না, আমি এনজয় করতে পারবো না, সেই এন্টারটেনমেন্ট ভ্যালুসগুলো নেই। মানে আপনি কিভাবে মানে জাস্টিফাই করছেন যে এটা থিয়েটারে কি কেন অডিয়েন্স দেখবে, যদি এরকম ভাবে আপনি কোয়েশ্চেনটা করার কথা? আমি জানি না এটা কারা ভাবে, ভাবনাটা ভুল অবভিয়াসলি। কারণ কি আপনারাও তো ফেস্টিভ্যালে যান, তো লন্ডনেও তো ফেস্টিভ্যাল হয়, তো ফেস্টিভ্যালে তো যারা লাইনে দাঁড়িয়ে থাকে তারা সবাই ফিল্ম ক্রিটিক তো না, তারা নর্মাল দর্শক। তো ফেস্টিভ্যালে ভালো ছবি দেখানো হয়। ফেস্টিভ্যালের কারণটা হচ্ছে ছবিটা ভালো, গুণগত মান সেদিক থেকে দেখতে গেলে, এবং কিছুভাবে ছবির যে টেকনিক্যাল সাইড রয়েছে বা ছবির একটা যেটা আমি আবার বললাম গুণগত মান, সেই দিক থেকে কিছু ছবির সঙ্গে মানে যুক্ত কিছু মানুষ যারা সেটা নিয়ে চর্চা করছে, বহুদিন ধরে পড়াশোনা করছে, যারা সেটা নিয়ে সত্যিকারই পড়ালেখা করছে, তারা সেই ছবিগুলোকে নির্বাচন করে একটা ফেস্টিভ্যালে নিয়ে আসে। তো তার মানে ছবিগুলো ভালো ছবি এবং সেই ছবিগুলোকে সেখানকার দর্শক যাতে এনজয় করতে পারে সেই জন্য সেই ছবিগুলোকে নিয়ে আসা হয়। তাহলে তো আমার মনে হয় সেই ছবিগুলোকে আরও বেশি করে হলে দেখতে যাওয়া উচিত। দ্য থিং শুড হ্যাপেন লাইক দিস। whereas দ্য কনসেপশন যেটা তুমি নিয়ে কথা বললে, সেটা যদি কেউ যদি প্রোপাগেট করে থাকে, এটা একটা প্রোপাগেশন বা এটা প্রোপাগ্যান্ডা হতে পারে, সেটা যদি কেউ প্রোপাগেট করে থাকে সেটা কমপ্লিটলি একটা মিসগাইড করা অডিয়েন্সকে, এছাড়া কিছু না। এটা মানে এটা আমার কথা না, এটা আমি আমি যখন নিয়ে যখন ভিডিও বানিয়েছিলাম, হ্যাঁ, ওটার মধ্যে আরো একটা ফেস্টিভ্যাল লেভেলের তারিখ বলেছিল। হ্যাঁ, শুনলাম লট অফ পিপল আর কমেন্টিং কি এই ফিল্ম আমি কেন থিয়েটারে দেখতে, দ্যাটস হোয়াই আই আস্কড ইউ দ্য কোয়েশ্চন। তো মানে এই যে পারসেপশনটা আমাদের এখানে তৈরি হচ্ছে, মানে এটা কি খালি এটার উপর ইম্প্যাক্টটা কেন, এই আমাদের কালচারটা ইভলভ হচ্ছে না কেন? আর্ট অ্যান্ড কালচারের যে চর্চাটা, সেটা ইভলভ করা উচিত না? এখন 2019-এ দাঁড়িয়েও আমরা যদি এখন ওই রকম ভাবেই চিন্তা করছি যেটা 1980s-এ করবো, তো তাহলে আমরা ইভলভ করছি না কেন? যেটা আপনার কি মনে হয়? আপনি তো এতগুলো ফেস্টিভ্যাল গেছেন, এত লোকেদেরকে দেখেছেন, এত দর্শককে দেখেছেন। না, ইভলভ হচ্ছে, যথেষ্ট ইভলভ হচ্ছে। পিপল আর রাইট নাও রিজেক্টিং খারাপ কন্টেন্ট। আমি তো সেটা থেকে মজা পাচ্ছি। বলতে তুমি এই দিকটা কেন বলছো না যে থাগস অফ হিন্দুস্তানের মতো একটা ছবি বা আরও কয়েকটা বড় বড় ছবি বম্বড অ্যাট দ্য বক্স অফিস, সো পিপল আর রিজেক্টিং ব্যাড মুভিজ। আমার মনে হয় না রিসেন্টলি যে কটা ছবি বেরিয়েছে সেই ছবিগুলো খুব একটা হই হই করে লোকজন দেখছে, বরঞ্চ আমার মনে পড়ছে ছোটদের সহজ পাঠের গল্প লোকজন হই হই করে দেখেছে। সো ফেস্টিভ্যালের ছবি এই ব্যাপারটা আমার মনে হয় মানুষ বুঝতে পারে এখন। আই হ্যাভ সিরিয়াসলি স্পিকিং, আই হ্যাভ zero regrets in terms of what the audience think. I probably have a kind of regret যারা যেই মানে পারসেপশনের কথাটা বললে,
এটা যারা ছবি চালায় বা ছবির ব্যবসায় যারা আছে তারাই কথাগুলো রটায়। মানে আই এগ্রি টু ইউ, এটা কিন্তু মানে অডিয়েন্সের, আমার ধারণা এটা অডিয়েন্সের ভাবনা চিন্তা নয় যে ফেস্টিভ্যালের ছবি মানে এনজয় করার মতো, মানে এটা মোর অফ আ ডিস্ট্রিবিউটর সাইকোলজি that is going on for a long time as far as our and maybe some kind of trash media. Yeah, That's অডিয়েন্সের ধারণা এরকম নয়, অডিয়েন্স অ্যাকচুয়ালি অনেকটা এগিয়ে আছে। আর আরও একজন আমাকে বলেছিল এগুলো অডিয়েন্সের বেসিক্যালি প্রোডাক্ট করছে Definitely. যে এই ফিল্মগুলো আমরা থিয়েটারে এই কারণে দেখি না, কারণ থিয়েটার আমাদের ইন্ডিয়াতে মুভি গোয়িং এক্সপিরিয়েন্স ইজ উইথ আ গ্রুপ অফ পিপল। তো আমরা যখন বসছি তো ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি, বাট দিস কাইন্ড অফ ফিল্ম লাইক ইয়া অ্যান্ড কসমোস যেগুলো কন্টেন্ট ড্রিভেন ফিল্ম হয়, we need to absorb the characters, we need to follow them, like ধোবি ঘাট is an example। তো বলছে সেই জিনিসটা আমি একটা ওটিটি প্ল্যাটফর্মে যখন দেবো লাইক নেটফ্লিক্স আর অ্যামাজন, আমি সেটা যেহেতু একা দেখছি, রাত্রি 2টোর সময় কি 1টার সময় দেখছি, হেডফোনস আছে, আমি একা আছি, তো আমার ওই জিনিসটাকে অ্যাবজর্ব করতে অনেক বেশি সুবিধা হচ্ছে রাদার দ্যান ইন দ্য থিয়েটার। আমার আবার মনে হয় এটা একটা দুটো আলাদা কনসেপশন, দুটো কনসেপশন না, সরি with the word, it's two completely different sides of it, দুটো আলাদা এক্সপিরিয়েন্স কমপ্লিটলি, একা বাড়িতে বসে দেখা আর হলে বসে দেখা টেকনিক্যালিও আছে এবং অবভিয়াসলি একটা মানে ছবি দেখার এক্সপিরিয়েন্সের ফ্যাক্টরও রয়েছে। যে হলে বসে যখন আমরা একটা ছবি দেখি, এটা একটা কমিউনিটি ফিলিং, এটা তুমি বললে কমিউনিটি ফিলিংয়ের মধ্যে একটা ছবি দেখার আনন্দটাই আলাদা। আর এই ধরনের ছবি দেখার আরও বেশি আনন্দ, কারণ there are obviously if you are watching this film with 80 people, there will be 80 kind of repercussions on various issues. That's the magic of a good content. That's the magic of any kind of well-woven story. সেটা তুমি যদি লালা ল্যান্ড ভাবো বা শপলিফটার্স ভাবো, সেই ছবিগুলো যখন তুমি হলে বসে দেখবে, একসঙ্গে দেখে বসেও দেখতে ভালো লাগবে, নেটফ্লিক্সে দেখতে বসে ভালো লাগবে। টেকনিক্যাল ডিফারেন্সটা হচ্ছে এখানেই যে আমি হলে যখন আমি ছবিটা সত্যি খেটে খুঁটে যখন একটা 5.1 সাউন্ড বা একটা অলবি সাউন্ড যখন আমি করছি, ইউ ওয়াচ অ্যান্ড সাউন্ড অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্য ম্যাজিক অফ সাউন্ড অ্যাজ ওয়েল। ছবিটা তুমি হলে বসে বাড়িতে বসে যখন দেখবে, তুমি সেই আওয়াজের আনন্দটা পাবে না। সেই আনন্দটা পাওয়ার জন্য তোমাকে হলে আসতে হবে, সেই ছবিটা ওই বড় পর্দায় দেখার আনন্দটা তোমাকে পেতে হবে। দেখতে হচ্ছে একটা ডিটেইলিং, যে ডিটেইলিংগুলো তুমি বড় পর্দায় আরও বেশি করে নোটিস করতে পারবে। ছবি দেখার একটা এন্টারটেনমেন্ট, আমি তো কখনো বলছি না ইট ইজ নট এন্টারটেইনিং, এন্টারটেনমেন্টটা তো ওইখানে মগজের পুষ্টিটা ওই জায়গাটাতে আছে। বড় ছবি, বড় অ্যাবসর্পশনের যে কথাটাও বলছে, আমি একটা মানে আমার একদম চোখে দেখা একটা এক্সাম্পল, আমি যখন রিওয়ার্ডে রিলিজ করছি আমি ঋতিকদাকে বলেওছিলাম এটা ডিউরিং শুটস, কনভারসেশনস আসা যাওয়ার মাঝে আমার মনে আছে আমরা বন্ধুরা মিলে হলে দেখতে গেছিলাম। দেয়ার ওয়াজ এ হিউজ গ্রুপ, আমাদের থেকে ছোট, দেখি বুঝেছিলাম তারা খুবই ছোট, আমাদের থেকেও ছোট আর কি, একটা ইয়াংস্টারদের গ্রুপ, তারা সারাদিন আটা মারতেই বেরিয়েছে দেখেই বোঝা যাচ্ছে, এবং তারা সিনেমাটা দেখতে শুরু করে একসঙ্গে আটা মারছে, কথা বলছে, যেটা তুমি বলছিলে যে ওটিটি প্ল্যাটফর্মে আমরা অনেক বেশি অ্যাবজর্ব করতে পারি, ফিল্মের ক্ষেত্রে সেরকমভাবে হলের এই ধরনের ছবি এনজয় করা, অ্যান্ড এক্স্যাক্টলি দ্যাট ওয়াজ হ্যাপেনিং। এবং একটি পার্টিকুলারলি রিমেম্বার ওয়ান গার্ল যে কনস্ট্যান্টলি পাশে বন্ধুদের বলে যাচ্ছে, দূর কোনো ডায়লগ নেই, কথা নেই, কতক্ষণ ধরে দেখবো। অ্যান্ড you won't believe me if I tell you this, I actually witnessed that whole group falling silent throughout the film, এবং ছবিটা শেষ হওয়ার পর ওরা আমার আগের রোতেই ছিল, me and my friends we were getting out of the alley, and that very girl who was complaining about the film for the first half was crying. So I believe that audiences do take a chance, and every art form has its own, every artistic product has its own way of absorbing you. আমার ধারণা যে যদি কোনো অডিয়েন্সের এটা জেনুইনলি মনে হয় যে এই ধরনের ছবিটি হলে গিয়ে সবাই মিলে ফুর্তি করে দেখতে পারবো না, ছবিটার ক্রেডিবিলিটি থাকলে সেই দায়িত্বটা নিয়ে নেবে। হ্যাঁ, মানে আমরা এইটুকু ডিসক্লেমার দিতে পারি যে পপকর্নের জায়গায় এমন কিছু নেবেন যেটাতে চেপালে আওয়াজ হবে না, এইটুকু বলতে পারি। সো তাতে ডিস্টারবেন্স লোকেদের কম, এইটুকু ডিসক্লেমার, আদারওয়াইজ হলে গিয়ে মজা লাগছে। আমি ট্রেলারটা দেখছিলাম ফিল্মে, তো ফিল্মের আমি কাস্টিংয়ের কথা স্পেসিফিক, স্বস্তিকা মুখার্জি বা ঋতিকা, এই যে লাস্ট নামগুলো স্বস্তিকা, ঋতিকা, এগুলো ঘোরালে ফেরালে কিয়াই আছে, এটা কি স্পেসিফিক্যালি মানে চিন্তা ভাবনা করে এইভাবে কাস্টিং? ইউনিভার্স কনস্পিরেসিস সিরিয়াসলি একদম এগুলো এর মতন হয়েছে, জানি না সত্যি। আচ্ছা, এই যে কাস্টিং, স্বস্তিকা মুখার্জিকে আমরা দেখি মানে একটু বড় ব্যানারের ফিল্মে দেখে থাকি, তো এরকম কাস্টিংকে আপনি কনসেপ্টটা বোঝাতে কোনো প্রবলেম হয় নাকি? প্রথমবার গল্পটা শুনে ভালো লেগেছিল, তারপরে স্ক্রিপ্টটা পড়ার পরে কিছু প্রশ্ন ছিল, সেগুলোর আনসার করার পর সে ওয়াজ অলওয়েজ অন। আর এই যে ডিফিকাল্টিসগুলো শুটের মাঝখানে এসেছিল, যে হ্যাঁ সেইগুলো অবভিয়াসলি অ্যাকোমোডেট করতে অসুবিধা হয়, কারণ কি একটা বড় চাঙ্ক অফ শুট আমাদের বাকি ছিল যেটা কলকাতায় শুট করতে হতো, অ্যান্ড আমরা যেভাবে কলকাতায় শুট করি তাতে একটা there are various things involved, like union, a film union is involved when we shoot,
there are various number of people that are তাদেরকে আসতে হয়, একটা ভ্যানিটি ভ্যান আরও 10টা লোক, এই ব্যাপারটা করার জন্য একটা তামঝাম হয়। আর তো সেই বড় যে চাঙ্ক অফ শুটিংটা সেটার জন্যই বাকি ছিল, সেটার জন্যই পবনজি প্রাচী আমাদেরকে হেল্প করে, এভিএন প্রোডাকশনস কেম অ্যান্ড প্রডিউস দ্য ফিল্ম। সেই সময় অবধি আমরা কালিম্পংয়ে যখন শ্যুট করেছিলাম, উই ডিড দ্য পার্ট অফ স্বস্তিকা শ্যুট, দেন ইট ওয়াজ আ চাঙ্ক অফ শ্যুট দ্যাট উই ডিড। আমরা আলাদা করে সেখানে আমরা করতেই পারতাম না স্বস্তিকার সঙ্গে শ্যুটটা, ইনফ্যাক্ট জয়তার সঙ্গে শ্যুট করতে পারতাম না। আফটার এপ্রিলে তখন আমরা ওই শ্যুটটা করলাম। তো মাঝখানে অবভিয়াসলি আমাদের মধ্যে এরকম চাপ ছিল যে কবে হবে, করতে পারবো কি পারবো না, বাট সামহাউ ইট ওয়ার্কড আউট। কাস্টিং এ আরো একটা কথা বলছি, আপনি রয়েছেন, আপনি থিয়েটার থেকে বিলং করেন। আমার একটা কোয়েশ্চেন আছে, যেটা আমার নিজের থিঙ্কিং, আমি জানি না, মেবি আই এম রং। এই ফিল্মটার মধ্যে দেখছি অ্যাক্টিং বা ডায়লগ ডেলিভারি ইজ ভেরি সার্টেল, বাট আমি থিয়েটার আমি যা অল্প স্বল্প দেখেছি একটু মানে একটু ওভার এক্সপোজিভ হয়। তুমি অল্প স্বল্প দেখেছো, সেটাই আমি জিজ্ঞেস করছি। না না, যেটা হয় সেটা হচ্ছে অফকোর্স দোজ আর ভেরি টু ডিফারেন্ট মিডিয়ামস, বাট উইথ হোয়াট হ্যাপেন্স ইন, তুমি যে ওভার বা বেশি কথা বলছো, থিয়েটারের এই হিস্ট্রিটা আছে কারণ থিয়েটারে অনেকগুলো লোককে একসঙ্গে অ্যাক্টরকে অ্যাড্রেস করতে হয়, এবং আগেকার দিনে হলের অ্যাকোস্টিক্স বলো, সাউন্ড সিস্টেম বলো, সেগুলো তো এখনকার মতো ছিল না। তো উইথ টাইম অ্যাজ দ্য টেকনোলজি ইজ চেঞ্জিং, থিয়েটার হ্যাজ অলসো বিকাম ভেরি ম্যাটার অফ ফ্যাক্ট, ভেরি সাটল, ভেরি বিহেভিয়ারিস্টিক। যদি এগুলো খুব বাজে কথা, মানে অভিনয়টা অভিনয়, তার আন্ডার ওভার এগুলো সব অ্যামেচাররা বলে, এগুলো অ্যাকচুয়ালি সত্যি কথা নয়। And as far as films are concerned, there's a directorial team and a whole technological apparatus going on to bring the actor's work to the audience, so the actor can just be. So it's as simple as that. There is not really any difference in theatre acting and film acting as far as your approach is concerned. But in the case of films, you have to be a little more obedient to your director, because at the end of the day, he is going to bring the best out of you. Theatre তো director backstage এ বসে করার কোনো উপায় নেই, ওই actor যা করবে তাই করবে। ডিরেক্টরস মিডিয়াম বলছে। Absolutely. আচ্ছা, এই স্টোরিটা স্পেসিফিক্যালি, এই স্টোরিটা মানে এটা কি অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে নাকি? বেশ কিছু জায়গা থেকে অ্যাডাপ্টেড, বাট গল্পটা আবার একটা অন্য সাইডে চলে যায়। বেসিক প্লট পয়েন্টসটা অবভিয়াসলি জানো, হয়তো নভেলটার নাম আমরা অনেকবারই পড়েছি, কিউরিয়াস কেস অফ দ্য ডগ অ্যাট দ্য নাইট টাইম। মার্ক হ্যাডেন, ব্রিটিশ একজন অথর, তার লেখা একটা নভেল। সেখানে বেশ কিছু চরিত্র এই চরিত্রগুলোকে ইন্সপায়ার করে। কিছু প্লট পয়েন্টস আমরা ফ্লিপ করি, কিছু জায়গা বদল হয়। ওটা লন্ডন আর সুইডেনে বেসড একটা গল্প, সেটা এখানে কলকাতার কালিম্পং হয়ে যায়। এবং এছাড়া রবীন্দ্রনাথের রানুর প্রথম ভাগ আর বঙ্কিমচন্দ্রের একটা প্রবন্ধ আছে কমলাকান্তের দপ্তরে, বেড়াল বলে প্রবন্ধটা নাম, কমলাকান্তের দপ্তরে। তো সেইটা থেকে কিছু কিছু জায়গা বেসিক্যালি ইজ দ্য what I should say is the foundation of the script. আচ্ছা, আমি আরো দেখছিলাম কতগুলো সাবটেক্সট রয়েছে, যেটা আমি জানি ডেফিনেটলি আপনার, যে সিঙ্গেল প্যারেন্টিং, তারপরে যে অটিজম নিয়ে তো ডেফিনেটলি ডিল করছে, বাট এইভাবে কি ট্রিটমেন্টটা করা হয়েছে? মানে এটা কমপ্লিটলি আমার অ্যাজাম্পশন যে মানে এই অটিস্টিক চাইল্ডদেরকে আমরা বলি যে স্পেশালি, মানে দে আর নট আমাদের থেকে ডিফারেন্ট নয়, মানে এই জিনিসটাকে এই সিনেমাটা পোর্ট্রে করা যায় না, এই সাবটেক্সটগুলো কি, মানে এটা কি আমার অ্যাজাম্পশন নাকি আপনি? এক্স্যাক্টলি, তুমি যে প্রশ্নটা করতে গিয়ে তোমাকে যে একটু ভাবতে হচ্ছে যে এক্স্যাক্টলি কি কথাটা ব্যবহার করবে, is the exact point why I have used all these things, that people don't talk about it properly, so they don't know how to address these problems. The awareness is lacking. People don't know how these kids are, whether it is a disease or a condition, whether it is a situation নাকি আমরা মানে খুব স্যাড যে বাবা মারাই অ্যাকসেপ্ট করে নিতে পারে না তাদের ছেলেমেয়েরা এরকম। আবার উল্টো দিক থেকে অনেক ছেলেমেয়েরাও তাদের সিঙ্গেল প্যারেন্ট যখন তাদেরকে বড় করে তোলে, তাদের একটু বড় হওয়ার পরে দোষারোপ করতে হবে, ঘরে তুমি তো আমাকে মানুষই করতে পারবে না। But there is a challenge. So every person in their own fields have their own kind of challenges that they need to counter, interfere and like negotiate. তো সেগুলো নিয়ে আমার মনে হয় না I have a solution for them. It's just that they are there. So we have to be okay with them and still try and make sure that বাকিরা জীবনযাপনটা ঠিকঠাকভাবে করতে পারে। That's basic. আচ্ছা, আরো একটা জিনিস, একটু টেকনিক্যাল পার্টে আসছি, সিনেমাটোগ্রাফি। আমি প্রতিটা ফ্রেম দেখছিলাম, এটা রিক্সার শট ছিল, আমি ওইটার ব্যাপারে স্পেসিফিকলি জিজ্ঞেস করতে চাই। ওই ফ্রেমটা আমার যেন কেন জানি মনে একটা মানে ছাপ রেখে যায়, এরকম একটা ব্যাপার রয়েছে। তো ওটার ব্যাপারে না, আদিত্য ভার্মা, যিনি আমাদের সিনেমাটোগ্রাফার, আদিত্য হ্যাজ ডান আ স্প্লেন্ডেড জব। এবং ওই আর কি মানে প্যারালেলি
মানে সিনেমাটোগ্রাফি যেমন টেকনিক্যাল একটা মিডিয়াম সেরকম ভয়ঙ্কর আর্টিস্টিক একটা মিডিয়াম। তো আমার অন্তত আদিত্যের সাথে ফিল্মিং এর এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে ও প্যারালালি একটা গল্প বলছে। আমাদের এক্সটেন্সিভ ওয়ার্কশপ হতো এবং ছবি তৈরির আগে, এবং আমি আদিত্যের সাথে অনেক ওয়ার্কশপ করেছি এবং হি ওয়াজ সো প্রিসাইজ ইন হোয়াট হি ওয়ান্টেড। মানে আমরা যখন রিহার্সাল দিতাম, আমাদের রিক্সা চালাতে শিখতে হয়েছে এই রোলটা করার জন্য। আমি আর ঋতিকা আমরা যখন ওয়ার্কশপ করতাম, রিক্সা প্র্যাকটিস করতাম, আমরা সকাল থেকে চালাতাম, সেই সময় আদিত্য would be with us এবং by the time we got to principal photography, আদিত্য pretty much made it very clear to me যে ও কোন পেসে কোন ছবি কোন শট বা কোন সিকোয়েন্সটা কিভাবে নেবে এবং তার জন্য আমাকে কিভাবে ম্যানুভার করতে হবে। এবং এই যে শটটার কথা তুমি বলছো, ইটস এ ভেরি স্পেশাল শট ফর মি অলসো। মানে ইটস কাইন্ড অফ কেমন একটা ইমপ্যাক্ট ফেলছে এবং দ্যাট ইজ অলসো দ্যাট ইমেজ বেসিক্যালি রিপ্রেজেন্টস রবির রিলেশনশিপ উইথ কিয়া। মানে রবি আর কিয়ার যতটুকু ইন্টারাকশন যেটা দেখা যাবে ছবিতে, সেটা মোরালেস কিন্তু এই রিক্সাতে। কারণ রবি রিক্সায় করে কিয়াকে স্কুলে নিয়ে যায় এবং বাড়ি ফেরে। রবির মতো করে বড় হচ্ছে and he is a witness of Kia's journey. It is also, মানে despite being a detective narrative, and it is also a coming of age drama in a way. So সেই কামিং অফ এজটাতে রবির একটা বড় সম্পর্ক। মানে আমার মনে হয় ছবিটা খুব স্পেশাল, আমার খুব পছন্দের ছবিটাও। We had a lot of fun doing that, and Aditya has actually, মানে Aditya can really speak through his camera and he has done a brilliant job. আর আপনার কি কোনো রেফারেন্স ছিল মানে যে এইটা এরকম আমার টেক্সচার চাই, এরকম চাই? হ্যাঁ, আমাদের ছবিটা তৈরি করার আগে আমাদের ছবিটা কিরকম দেখতে হবে সেটা সেট ছিল। So we had a color palette that we decided before shooting it. It was just setting up the camera at points and Aditya taking the shots, and then in the color correction again, আমরা just কয়েকটা জায়গা ব্যালেন্স করেছি and we have got the image. So it was a huge homework that has gone behind the film. ছবি বানানোটা সত্যি খুব টেকনিক্যালি একটা color palette you made actors color palettes too. I used to আমাকে কালো রং মাখানো হতো আর রবি করতে হতো, মনে আছে? before every shoot we had this dress code and all of this. Everything was color paletted, মানে সবকিছু প্রত্যেকটা, মানে ইভেন রবি জামা কাপড়, চটি, রিক্সার সিটের কভার, এভরিথিং ওয়াজ সেট বিফোর দ্য ফিল্ম ওয়াজ। আমার এই যত এপিসোড আছে আড্ডা দরিদ্রতে, তাতে একটা মানে সেগমেন্ট থাকে স্পেশালি যেখানে অ্যাসপায়ারিং ফিল্ম মেকারসদেরকে কিছু সাজেশন বা নিজের জার্নি থেকে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা। যদি আপনি নিজের কিছু বলতে পারেন। কঠিন প্রশ্ন। আমি এক্সপিরিয়েন্স শেয়ার করার থেকে I can just like probably share a warning with people that please স্বপ্ন দেখো বড় ছবি বানানো, কিন্তু প্রিপারেশনটা যেরকম টেকনিক্যালি করো, প্রিপারেশনটা ফাইন্যান্সিয়ালি করো। আমরা হয়তো একটা জায়গা থেকে ঝাঁপ মেরে জেদ করে ছবিটা বানিয়ে ফেলেছি, বাট দিস ইজ নট হাউ ইট শুড বি। সো উই আর অলসো ট্রাইং টু ক্রিয়েট এ প্ল্যাটফর্ম যাতে এই ধরনের স্বপ্নগুলো আর একটুখানি বাদ করতে পারে। বাট স্বপ্নটা মনে হয় একটু প্ল্যান করে দেখলে ভালো ছবি বানানো যাবে। প্ল্যানিং লাগবে একটু স্বপ্নের। আর কোনো যদি কেউ ডিরেক্টর হতে চায়, তার কি টেকনিক্যাল পার্টটা আগে ইকুয়ালি জানা উচিত? দুটো প্রসেস হয়, একটা অন জব ট্রেনিং। So you direct a film, say that I am the director, you don't know anything, learn it on the job. And now যতটা পারো রিসার্চ করো, পড়াশোনা করো, অ্যাসিস্ট করো, সেটাও করতে হবে। Both are the processes. আর অ্যাক্টিং এর কিছু টিপস? অ্যাক্টিং এর তো টিপস হয় না, টিপস বা টোটকা দিই তো অ্যাক্টিং এর কোনো টিপস না, মানে কিভাবে কোনো ক্যারেক্টারকে অ্যাপ্রোচ করবো? কারণ আমি দেখেছি অনেক ছেলে মেয়ে আছে যারা এই টলিউডের চেষ্টা করছে, অলওয়েজ গোইং টু জিম এন্ড অল। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু নিজের ক্রাফটটার দিকে কিন্তু নজর দিচ্ছি। আমি কোনো হুডে যাচ্ছি না, কোনো হুড সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই। তো সো প্লিজ, আই এম নট ট্রাইং টু সে এনিথিং কন্ট্রোভার্সিয়াল। কিন্তু আমাদের এখানে যে আমি যেহেতু মোস্টলি আমি ছবি কম করেছি, সেই তুলনায় থিয়েটার অনেক বেশি করেছি, তো আমাদের এখানে একটা সামহাউ একটা খুব বোকা ভাগ আছে যে যারা জিমে যায় তারা বোধহয় খুব একটা বুদ্ধিদীপ্ত অভিনেতা নয়, আর যারা বুদ্ধিদীপ্ত অভিনেতা তারা খয়াকে ঘুরা হয়। তো এটা খুব ভুল একটা ধারণা। জিম ইজ সামথিং দ্যাট এনিবডি এন্ড এভরিবডি ক্যান গো টু, and if an actor believes an actor-এর অ্যাপারেটাসটা তো দিনের শেষে অন্য কিছু না, তার শরীরটাই। তো শরীরের যত্ন নেওয়াটা তো আমার মনে হয় everybody should hit the gym. Some people end up being bodybuilders, some people just stay in shape. So but জিমে আমাদের সবাইকেই যেতে হয় এবং আমরা যে কোনো মানুষই যাওয়া উচিত। সেটা বলছি না, মানে অনেকে আছে মানে ভাবে কি আমি অ্যাক্টর যদি হতে যাই তাহলে আমাকে জাস্ট মানে শেপের দিকেই নজর দিচ্ছে, এইসবের দিকেই নজর বেশি দিচ্ছে। বাট ক্রাফট যেটা কিন্তু একটা ক্রাফট আর্ট, সেটার উপরে তো কিছু পড়াশোনা দরকার হয়, ডেফিনেটলি দরকার হয়।
অবশ্যই দরকার হয়। এই জিনিসটার উপর থেকে লোকে সরে গিয়ে এই দিকটাতে বেশি একটু ফোকাস। দেখো এটার কারণটা কিন্তু এটা মানে অ্যাকচুয়ালি একটা উত্তর এটার হয় যে অবশ্যই ক্রাফটটা জরুরি এবং ইদার ইউ ইনস্টিটিউশনালাইজ ভাবে তুমি শিখতে পারো আর নইলে ওই যেটা সুদীপ্তদা ডিরেকশনের ব্যাপারগুলো ইউ লার্ন অন দ্য জব। আমার কোনো ফিল্ম স্কুল সার্টিফিকেট নেই, আই এম লার্নিং অন দ্য জব। আমার কোনো থিয়েটার স্কুলে আমি পড়াশোনা করি, কিন্তু হ্যাঁ শেখার একটা জায়গা আছে, ক্রাফটটা শেখার জায়গা আছে। কিন্তু এই যে সাইকোলজিটা যে মানে শরীর চর্চা, ফেসিয়াল করা, চুলটা ভালো রাখা, জিম করা, চেহারা তৈরি করা, এটার উপরে শিফটটা চলে যাওয়ার জন্য মানে এটা কিন্তু পেছনে একটা খুব বড় ইন্ডাস্ট্রি মেকানিজমও কাজ করে। মানে এটা কিন্তু এন্টায়ারলি এই কারণে নয় যে একটা অ্যাক্টরের ক্রাফটের থেকে সে জিমে বেশি সময় দিচ্ছে, ক্রাফটটা নিয়ে সে কম ভাবছে বা সময় দিচ্ছে না, নিজেকে দেখতে সুন্দর করার চেষ্টা করে যাচ্ছে, বিকজ ইট ইজ at the end of the day a beautiful people's business as far as actors are concerned। এবং আমাদের দেশ এখনো অ্যাক্টরদের এতটাই আইকন ড্রিভেন ভাবে অ্যাক্টরদের ট্রিট করে এবং if you look like a regular person, the chances of you getting typecast and misused, our industry, the Bengali film industry has trillions of examples like that. Chinmay Babu কিছুদিন আগেই চলে গেলেন, another mistreated actor of our past, a glorious actor who was never credibly used by any of the filmmakers he met. তো যথারীতি এই যে ভয়টা, এটা একটা ভয় এবং এটা খুব জেনুইন একটা ভয়। মানে আমি নিজে একজন অ্যাসপায়ারিং অ্যাক্টর হিসেবে বলতে পারি যে এই ভয়ের জায়গা থেকেও কিন্তু অনেক সময় ক্রাফটের পেছনে খরচ না করে, না ভাই আগে খোল নলছেটা আমার সুন্দর হোক, কারণ নইলে তো কাস্টিং ডিরেক্টর বা কোনো ডিরেক্টর বা প্রডিউসার আমার দিকে দুবার তাকিয়ে কথাও বলবে না। এখানে অনেক অনেক এরকম অভিনেতাদের ক্ষেত্রে কিন্তু হয়, জাস্ট বিকজ দে আর নট আ হেড টার্নার, they never even get that, it takes years for them to actually see the other side of the door where auditions are going on. That's there in every industry. That's there in every industry. কাজে দুটো দিকই খুব জরুরি এবং ওই as an actor you kind of figure out what you are made for. তোমার দ্বারা কি হবে আর কি হবে না এটা যত তাড়াতাড়ি তুমি ভালো করে বুঝে পড়বে, তত তাড়াতাড়ি তুমি নিজেকে ঠিক ডিরেকশনে তৈরি করতে পারবে। So it's really up to you. If you think you have a body that you can sell image wise, do work on that body, but craft is important. That's the there মানে নইলে অ্যাক্টরদের পয়সা দিয়ে ভাড়া করা হয় কেন? তাহলে তো সার্কাস থেকে জিমন্যাস্টদেরও ভাড়া করা যেত, অ্যাক্টরদের নেওয়া হয় কারণ অ্যাক্টিং করতে পারবে এটা আশা করে নেওয়া হয়। সো ইয়া বোথ আর ভেরি ইম্পর্টেন্ট, বোথ আর ভেরি ফিল্মে আরো একটা হাইলাইট আছে, বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিক। এটা আমার ট্রেলারে স্পেসিফিক্যালি দেখে মনে হয় যে দারুণ লেগেছে। ওইটার ব্যাপারে যে মানে মেকিং এর প্রসেসটা বা গানগুলো যেগুলো। হ্যাঁ, তো ওকে, সো মিউজিকটা করেছে নীল অধিকারী। নীল অধিকারী ইজ দ্য মিউজিক ডিরেক্টর। তো আমরা ওই কান থেকে ফিরে আসার পরে যখন আমরা বাকি পোস্ট প্রোডাকশনটা করছিলাম, আমরা যখন কানে নিয়ে যাই তখন ছবিটার একটা রেফারেন্স মিউজিক ব্যবহার করি আমরা। সেটা আমাদের যে সাউন্ড ডিজাইনার অভিনব, হি ইজ অলসো গুড মিউজিশিয়ান, ও একটা মিউজিক প্লেস করে। আমরা বিভিন্ন জায়গা থেকে কিছু মিউজিক নিয়ে একটা ফিল দেওয়ার চেষ্টা করি। তারপরে যখন ছবিটা দেখাই, এই ছবিটা নিজেকে, তো we got connected, we sat ওর ব্যান্ডার বাড়িতে বসে আমরা পুরো মিউজিকটা। It's a brilliant music done by two people. There's only two people who have played music. I guess three. One person has come and played the cello sometimes. Otherwise, it's played by two people. Sanjay Das, Neil's assistant, and Neil. Sanjay is also the programmer of the film. প্রচুর ইনস্ট্রুমেন্ট ব্যবহার হয়েছে ছবিটার। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমার মনে হয় এবং দ্যাট উই অল লাইক একসঙ্গে মিলে ইউনানিমাসলি সাপোর্ট করেছিলাম, সেটা হচ্ছে আমাদের পুরো বিজিএমটা ইউকেলেলে। সো ইফ ইউ গানটা শুনেছো হয়তো একটা, কিন্তু প্লিজ কাম অ্যান্ড ওয়াচ দ্য ফিল্ম ইন দ্য থিয়েটার এগেন, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ইউজ অফ ইউকেলেলে ইন এ ভেরি ডিফারেন্ট ওয়ে ইন দিস ফিল্ম। এটা একটা নতুন ইনস্ট্রুমেন্ট। ইউকেলেলে ইজ অবভিয়াসলি পার্ট অফ দ্য ফিল্ম, কিয়া বাজায় ইউকেলেলেটা। তো পুরো মিউজিকটার ব্যাকগ্রাউন্ডটা ইজ অন ইউকেলেলে, অ্যান্ড দেয়ার ইজ আ লট অফ গিটার, স্ট্রিংস, পিয়ানো, চেলো, অনেক কিছু ইউজ হয়েছে, অ্যান্ড হ্যাজ আ ভেরি ডিফারেন্ট সোল। সো এখন ছবিটার গানগুলো তিনটে গানই গানা, সাবন এগুলোতে রয়েছে। সো তুমি প্লিজ বলো ওদেরকে, মানে তোমার অডিয়েন্সকে বলো যে ছবিটার গানগুলো যেন ওইগুলোতে গিয়ে শোনে আর কি। তাহলে আর আরেকটা মানে একটা কিয়া থিম বলে একটা থিম মিউজিক রয়েছে, যে I think people should also listen to that theme music. We are coming up with a music video after the film releases. Also, there is another English song called Rome. That শেষ কথাটা হচ্ছে Rome was not built in a day. ওটা কিয়ার বাবার তরফে গান একটা, সেই গানটাও রয়েছে গানা, সাবান, আরও যেগুলো মিউজিক চ্যানেলগুলো আছে না স্পটিফাই। সো প্লিজ ফাইন্ড অ্যান্ড লিসেন টু দ্য সংস। আমার মনে আরও ইন্টারেস্টিং হয়।
থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট ফর কিয়ান কসমস। থ্যাংক ইউ সো মাচ। Thank you so much. Very nice to meet you. লুকিং ফরওয়ার্ড টু দ্য ফিল্ম। একটু বলে দিন অডিয়েন্স। শোনো, 29th মার্চ কিয়ান কসমস কলকাতায় আসছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে। আপনারা সবাই দেখতে আসুন এবং কিপ ফলোইং দিস চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব and keep watching because he's making really very good content, and thank you so much for the support to Kian Cosmos. হলে গিয়ে ছবি দেখুন। বাই বাই। বাই বাই।